আসসালামু আলাইকুম, সকলকে তিতাম সেডুকারের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি আপনারা তিতাম শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে আপনাদের সাথে চমৎকার একটা টপিক নিয়ে আলোচনা করব এবং যেটা হচ্ছে খুবই কঠিন আপনারা মনে করেন এবং অনেকে বলে থাকে যে সমাস শিখতে নাকি 6 মাস লাগে। ঠিক আছে, তো আজকে হচ্ছে আমরা সমাসটা চেষ্টা করবো ইনশাল্লাহ 30 মিনিটের মধ্যে শিখে ফেলার জন্য। তো চলেন 6 মাসের জিনিস আমরা হচ্ছে 30 মিনিটে একেবারে পানি পানি করে দিব। এবং এটা হচ্ছে আমার এডমিশন টাইমে নিজের করা নোট আমি হচ্ছে আজকে আপনাদেরকে পড়াচ্ছি, যেটা একেবারে সমাস ক্লিয়ার হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। এরপরে আপনারা জাস্ট একটু প্র্যাকটিস করলে ইনশাল্লাহ সমাসে আর কোনো প্রবলেম থাকবে না। এডমিশন এবং চাকরি প্রত্যাশী যারা আছেন সকলের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তো খুব খেয়াল করে আজকে ক্লাসটা আমার সাথে করবেন আপনারা, ঠিক আছে? তাহলে দেখেন, প্রথমে একটু খেয়াল করে দেখেন, আমরা হচ্ছে সমাস, আমরা দেখতে পাচ্ছি যে সমাস, কালারটা একটু চেঞ্জ করি, লাল কালি দেই, লালে খুব ভালো দেখা যাচ্ছে। এখন আমরা জানি কি সমাসের অর্থ কি, এক অধিকরণ, মিলন এবং সংক্ষেপণ। আপনারা কি দেখতে পাচ্ছেন? তাহলে আমরা হচ্ছে সমাসের অর্থ কি, এক অধিকরণ, আমার সাথে আপনারা লিখে ফেলাবেন, ঠিক আছে? এক অধিকরণ, মিলন অথবা কি সংক্ষেপণ। সংক্ষেপণ কেন বলা হয়? সংক্ষেপণ হাতের লেখা বাদে তারপর আপনারা একটু বুঝে নেবেন, ঠিক আছে? কেন বলা হয় দেখেন, মৌ সংগ্রহ করে যে মাসি, ঠিক আছে, এটাকে বলা হয় একটা ব্যাস বাক্য বা সমাস বাক্য বা বিগ্রহ বাক্য। এটা মিলে কি হলো? একটা সমস্ত পদ। তাহলে এই যে একটা সমাস তৈরি হলো, এটাকে আমরা কি বলি? একটা সমাস। এবং এর কারণেই বলা হয় সংক্ষেপণ, অর্থাৎ সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। আমি একটু মুছে ফেলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একটু মুছে ফেলি, এখানটা একটু মুছে ফেলি, ওকে। এবার আপনারা একটু দেখেন যে মুখ সংগ্রহ করে যিনি, একটা সমাস কমপ্লিটলি হতে হলে কি কি লাগে? একটা ব্যাস বাক্যের প্রয়োজন হয় বা সমাস বাক্য বা বিগ্রহ বাক্য, যেটাকে বলা হয় একই সেম কিন্তু ওটাকে 3 নামে ডাকা যায়। যেমন দেখেন, মৌ সংগ্রহ করে যে মাছি, এটা থেকে আমরা কি পেলাম? মৌমাছি, যেটাকে বলা হয় কি সমস্ত পদ, যেটাকে বলা হয় কি সমস্ত পদ। এবং এর পূর্বে দেখেন দুইটা পদ মিলে, মৌমাছিটা হইছে কি দুইটা পদ মিলে, মৌ প্লাস হচ্ছে মাছি। কাইন্ডলি একটু দেখবেন, এখানে মৌটাকে বলা হয় কি পূর্বপদ, এবং এই মাছিটাকে বলা হয় কি পরপদ। তো সমস্ত পদে আপনাদের কয়টা পদ থাকে মনে রাখতে হবে। সমস্ত পদে হচ্ছে দুইটা পদ থাকে, একটাকে বলা হচ্ছে পূর্বপদ এবং পরেরটাকে বলা হয় পরপদ। আর ভুল হবে না আশা করি ইনশাআল্লাহ। তো এই হচ্ছে প্রাইমারি লেভেলে সমাসের একটা পরিচিতি গেল। আমরা হচ্ছে পরিচিতিটা শিখলাম সমাসের, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমরা হচ্ছে দেখবো সমাস হচ্ছে শর্টকাটে চেনার কিছু উপায়। দেখেন, দ্বন্দ্বে উভয় পদ প্রধান থাকে, ঠিক আছে? দ্বন্দ্ব সমাসে কি থাকে ভাই? উভয় পদ প্রধান থাকে দ্বন্দ্বে। তারপর দেখেন, দ্বিতকে গাই পরপদের গান। এখানে দ্বিতকে দ্বিগু, দ্বিধারা হচ্ছে দ্বিগু বুঝি আমরা, তকে আমরা বুঝি হচ্ছে তৎপুরুষ এবং কতে আমরা বুঝি হচ্ছে কর্মধারয়। এখানে দেখেন দ্বিগুতে হচ্ছে সংখ্যা পূর্ব পদে থাকে এবং তৎপুরুষে হচ্ছে বিভক্তি থাকে, আর কর্মধারয় সমাসে হচ্ছে তুলনা থাকে। আপনারা দেখতে পারতেছেন কিনা? ঠিক আছে, আমি আলাদা লিখতেছি না, জাস্ট নোট থেকে পড়াই দিচ্ছি। এবং আপনাদের হচ্ছে কমেন্ট সেকশনে এই পিডিএফটা দিয়ে দিব। আপনাদের যদি কারো লাগে তাহলে আমাদের হচ্ছে পিডিএফটা নিতে হলে আমাদেরকে, আপনারা যদি পিডিএফটা নিতে চান তাহলে হচ্ছে আমাদের ইনবক্স করতে হবে তিতাম সার্টিফিকেট পেজে, তাহলে আপনাদেরকে আমরা পিডিএফটা দিয়ে দিব, ঠিক আছে? দেখেন, তাহলে এতটুকু বুঝছেন, দ্বিতকে গাই পরপদের গান, অর্থাৎ কি দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস এবং কর্মধারয় সমাসে আমরা কি গাবো? পরপদ হচ্ছে প্রধান থাকবে এবং বহুব্রীহি হচ্ছে কি হয়? নতুন অর্থ দেয় যার কথা যুক্ত থাকে, ঠিক আছে? যার কথা যুক্ত থাকে এবং বহুব্রীহি সমাসে নতুন অর্থ দেয় এবং অপয়ভাবে হচ্ছে পূর্বপদ প্রধান থাকে। তাহলে আমরা কি দেখলাম? দ্বন্দ্ব সমাসে হচ্ছে উভয় পদ প্রধান থাকে, দ্বিতকে গাই পরপদের গান, এবং বহুব্রীহি সমাসে হচ্ছে কি করে? নতুন অর্থ দেয়। এবং আমরা হচ্ছে কি দেখলাম? অপয়ভাব সমাসে হচ্ছে পূর্বপদ প্রধান থাকে। ভুল যেন না হয়, ঠিক আছে? সন্দেহ মনে রাখবেন। এইবার আমরা দেখবো হচ্ছে দ্বন্দ্ব সমাস। আমরা এগুলো একটু মুছে ফেলি, ক্লিয়ার রাখি। এবার দেখবো হচ্ছে আমরা দ্বন্দ্ব সমাস। এবার দ্বন্দ্ব সমাস আসলে আমরা কি বুঝি? যে ও থাকবে, ঠিক আছে? ও থাকলেই তো আমরা দ্বন্দ্ব সমাস বুঝি। দেখেন, উভয় পদ হচ্ছে প্রধান থাকে দ্বন্দ্ব সমাসে এবং হাইফেন থাকে, শব্দের মাঝে হাইফেন। দেখেন, এখানে দ্বন্দ্ব সমাসের প্রকার যেগুলো আমি হচ্ছে আলাদা আলাদা ভাবে আপনাদের দেখাই না দিয়ে এক একটা উদাহরণের মাধ্যমে দেখাই দিয়েছি, যাতে আপনারা খুব শর্টকাটে শিখে নিতে পারেন। দেখেন,
দা কুমড়া দেখেন একটা উদাহরণ দিচ্ছি, দ্বন্দ্ব সমাস, এটা কি বিরোধ। দা কুমড়া বলতে কি বুঝায়? মারামারি বুঝায় না? দা কুমড়ার সম্পর্ক মানে মারামারির সম্পর্ক, ঠিক আছে, বিরোধ। তারপর দেখেন হাত, পা, কান, নাক, এটা মিলে একটা দ্বন্দ্ব সমাসের পদ তৈরি হয়েছে, সমস্ত পদ, এবং এটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব, ঠিক আছে। তাহলে বিরোধার্থক দ্বন্দ্ব দেখলাম, বহুপদী দ্বন্দ্ব শিখলাম। তারপরে দেখেন জমা খরচ। জমা করা হচ্ছে আপনি জমা করতেছেন সেভিংস, আর খরচ করা হচ্ছে আপনি খরচ করতেছেন। তাহলে বিপরীত দুইটা, এটাকে আমরা কি বলবো? বিপরীতার্থক দ্বন্দ্ব। দেখেন বিপরীতার্থক দ্বন্দ্ব। এরপর দেখেন হাট বাজার। হাটও যে, বাজারও কিন্তু সে, তাহলে এটাকে কি বলবো আমরা? সমার্থক দ্বন্দ্ব। এরপরে দেখেন মাসি পিসি, এটা দ্বারা কি? সম্বন্ধ দ্বন্দ্ব। মাসি কি? মাসি হচ্ছে খালা, আর পিসি হচ্ছে ফুপি, ঠিক আছে, বা ফুফু। এটা কি? সম্বন্ধ বুঝায় না? আমার সাথে আমার ফুফু এবং মাসি বা খালার যে সম্পর্ক, সেটা সম্বন্ধ বুঝায়, এর জন্য এটাকে বলা হয় কি? সম্বন্ধ দ্বন্দ্ব। তারপর দেখেন দেশে বিদেশে। এখানে দেখেন দেশের শেষে কি আছে? এ, একটা বিভক্তি, ঠিক আছে, এখানেও একটা এ আছে বিদেশে। তাহলে কি? যদি বিভক্তি লোপ না পায়, বিভক্তি লোপ পায় না, তাহলে সেটাকে আমরা কি বলবো? অলুক দ্বন্দ্ব। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, একটু মনে রাখবেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এডমিশন ক্লাস 4টি পরীক্ষায় এটা আসে। সো তারপর দেখেন আমরা। হ্যাঁ, আমরা নিয়ে একটু কথাবার্তা আছে, আমরা নিয়ে একটু কথাবার্তা আছে, এগুলো একটু মুছে ফেলি। আমরা এগুলো আশা করি বুঝছি। আমরা নিয়ে একটু কথাবার্তা আমরা হচ্ছে বলি এখানে। আমরা দেখেন, আমরা হচ্ছে কি? একশেষ দ্বন্দ্ব। আমরাকে বলা হয় একশেষ দ্বন্দ্ব, এতে কোনো হাইফেন থাকে না, ঠিক আছে। আবার দম্পতিও একশেষ দ্বন্দ্ব, এতে জায়াও পতি, দম্পতি, ওইটা হচ্ছে ভিন্ন, এটা পার। দেখেন আমরা এর সে, তুমিও, আমি, এটা যদি থাকে ব্যাস বাক্যে, তাহলে এটাকে আমরা কি বলবো? একশেষ দ্বন্দ্ব। একশেষ দ্বন্দ্ব। আমি শেষে থাকবে। আর আপনি যদি এভাবে বলেন যে আমি, তুমিও, সে, তখন কিন্তু একটা অন্য সমাস হয়ে যাবে, সেটা আমরা সামনে দেখতেছি। আপনারা জাস্ট মনে রাখেন যে সে, তুমিও, আমি, এটা হচ্ছে একশেষ দ্বন্দ্ব। আমরা হচ্ছে দ্বন্দ্ব সমাস মোটামুটি ক্লিয়ার হলো, দেখছেন? তাহলে কি আপনাদের কি সমাস হচ্ছে দ্বন্দ্ব সমাসটা 5 মিনিটে ক্লিয়ার হয়ে গেল না? ক্লিয়ার হয়েছে কিনা একটু বলেন আমাকে, ক্লিয়ার হয়েছে কিনা বলেন। ক্লিয়ার হয়েছে? তাহলে সমাস শিখতে কি আমাদের 6 মাস লাগে? অবশ্যই না, আমরা 1 ঘন্টায় সমাস শিখে ফেলবো। দেখেন, শুধু এই ক্লাসটা ফুল আপনারা করবেন। তাহলে দেখেন কর্মধারয় সমাসটা খুব এবং খুব 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 গুরুত্বপূর্ণ। কর্মধারয় সমাসটা, হ্যাঁ, কর্মধারয় সমাসে কি থাকে? তুলনা থাকে এবং পরপদ প্রধান থাকে। আপনারা কিন্তু একটু আগে দেখলেন দ্বিতকে গাই পরপদের গান, সেখানে কিন্তু কর্মধারয় সমাস ছিল, যেটা হচ্ছে কর্মধারয় সমাসের পরপদ প্রধান থাকে এবং তুলনা থাকে। আপনারা বলেন না যে মহানবী কোন সমাস? কর্মধারয় সমাস। মহান যে নবী, আমাদের অনেক নবী আছে, কিন্তু আমরা মহানবী বলতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাই। এই জন্য কি তুলনা করা হয়েছে না? সব নবীর সাথে তাকে তুলনা করা হয়েছে, এটা হচ্ছে কর্মধারয় সমাস। এরপরে দেখেন উপমান কর্মধারয়। কর্মধারয় সমাসের প্রকারভেদ। উপমান কর্মধারয় সমাস, যেটা হচ্ছে সত্য হবে এবং প্রথম পদটা হবে নাউন এবং পরেরটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। আপনারা একটু খেয়াল করে দেখবেন, এখানে দেখেন তুষার, শুভ্র, একটা কি? উপমান কর্মধারয় সমাস, যেটা প্রথমে আসে তুষার, তুষার অর্থ বরফ, যেটা হচ্ছে একটা নাউন বা বিশেষ্য, এবং শুভ্র হচ্ছে কি? সাদা, যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তাহলে একটা নাউন এবং একটা অ্যাডজেক্টিভ মিলে কি হয়? উপমান কর্মধারয় হয়, এবং যেটা একটা সত্য অর্থ দেয়। যেমন দেখেন তুষার শুভ্র, অর্থাৎ তুষারের ন্যায় শুভ্র, বরফ কিন্তু দেখতে সাদা, তাহলে কি এটা একটা সত্য কথা, এর জন্য এটা হচ্ছে উপমান কর্মধারয়। মনে রাখতে হবে উপমান কর্মধারয় হবার শর্ত হচ্ছে এটা সত্য অর্থ দিবে এবং ন্যায় কথাটি হচ্ছে মাঝে থাকবে। আর একটা কথা হচ্ছে একটা নাউন, প্রথম সমস্ত পদের প্রথম পদটা হবে নাউন এবং পরবর্তী পদটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ, মনে থাকে যেন। এই হচ্ছে উপমান কর্মধারয়, বাস। এরপরে আমরা হচ্ছে এগুলো মুছে দেই। তারপরে আমরা দেখবো হচ্ছে কি উপমিত কর্মধারয়। এটা হচ্ছে কি? মিথ্যা এবং দুইটা পদই হবে কি? নাউন। দেখেন সিংহ আর হচ্ছে পুরুষ, এখানে কি? সিংহ একটা নাউন এবং পুরুষ একটা নাউন, ঠিক আছে। আর হচ্ছে মিথ্যা, দেখেন সিংহ পুরুষের ন্যায়, আর একটা কথা হচ্ছে ন্যায় কথাটি শেষে থাকে উপমিত কর্মধারয়, এবং এটা হচ্ছে মিথ্যা। পুরুষ কখনো সিংহের মতো হতে পারে? জাস্ট আমরা হচ্ছে কি উদাহরণ দেই যে তুই হচ্ছিস সিংহের মতো, বাট সিংহ আর পুরুষ এক না, ও হচ্ছে পশু, আমি হচ্ছে মানুষ, তাহলে এক হয় কিভাবে? এটা তো মিথ্যা, ঠিক আছে, ওকে। তারপরে দেখেন আর একটা কথা হচ্ছে উপমিত কর্মধারয়, দেখেন তুলনীয় বস্তু হচ্ছে প্রথমে বসে, তারপরে হচ্ছে, হ্যাঁ এই দেখেন 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 একটু, এখানে কিন্তু উপমিত কোনটা? ভ্রমরের ন্যায় কেশ, ঠিক আছে। এটা হচ্ছে কেশটা প্রত্যক্ষ বস্তু, ভ্রমর হইতেছে তুলনীয় বস্তু, আর একটা হচ্ছে সাধারণ ধর্ম, ঠিক আছে। উপমিত আর উপমান, এই একটা চক্র আর কি বুঝাই দেওয়া হয়েছে।
ওকে, আমরা হচ্ছে মুছে ফেলি। ওকে, তারপরে দেখেন আমরা হচ্ছে কোথায় চলে যাব, আমরা হচ্ছে দেখবো এবার হচ্ছে রূপক কর্মধারয়। এটা হচ্ছে মিথ্যা এবং অধরা, দুটো নাউন পদ থাকবে, আর হচ্ছে একটা হবে হচ্ছে অধরা বস্তু। প্রথম নাউনটা হবে কি অধরা বস্তু, আর মাঝে রূপ যুক্ত থাকে। যেমন আপনি যদি বলেন মন মাছি, মন রূপ মাছি, রূপ কথা যুক্ত থাকে এবং দুটো নাউন থাকে। দেখেন মনের একটা নাউন, মাছি একটা নাউন, আর একটা কি থাকে অধরা বস্তু। একটু খেয়াল করলে দেখবেন এই মনটা কি একটা অধরা বস্তু। আপনি কি ধরতে পারেন? যেমন জ্ঞান দীক্ষা একটা রূপক কর্মধারয় সমাস, জ্ঞান রূপ দীক্ষ। জ্ঞানকে তো আপনি ধরতে পারেন না, মনকে আপনি ধরতে পারেন না, এজন্য কি একটা অধরা বস্তু থাকে রূপক কর্মধারয়। দ্যাটস ইট। ওকে, তারপরে হচ্ছে একটু খেয়াল করে আপনারা দেখেন মধ্য পদলোপী কর্মধারয়। হ্যাঁ, মনে রাখবেন মধ্য পদলোপী মানে পদ লোপ পায়। ঠিক আছে, মধ্য পদলোপীতে পদ লোপ পায়। ঘর জামাই, ঘরে আশ্রিত জামাই, এখানে দেখেন পদটাই লোপ পেয়েছে। এবং এর একটা ভার্সাস আছে, কি বনাম একটা আছে মধ্য পদলোপী তৎপুরুষ। তো তৎপুরুষ সমাসে আমরা জানি কি শুধু বিভক্তি লোপ পায়, আর হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয়তে পদ লোপ পায়, আর এখানে হচ্ছে বিভক্তি। এতটুকু মনে রাখবেন। যেমন দেখেন রান্না ঘর, রান্নার জন্য ঘর, জন্য নিমিত্তে, এগুলা কি একটা বিভক্তি। বোঝা গেল? ওকে, তাহলে সাধারণ হচ্ছে যে, যিনি, তিনি ইত্যাদি হচ্ছে যুক্ত থাকে কর্মধারয় সমাসে। আমাদের হচ্ছে কি কর্মধারয় সমাসও কিন্তু ক্লিয়ার হয়ে গেল। কর্মধারয় সমাস শেষ। তাহলে সমাস শিখতে নাকি 6 মাস লাগে? বুয়া কথা না, সমাস শিখতে 6 মাস লাগে না। আপনারা তো দেখতেই পারতেছেন আমরা কত সময় শিখে ফেলাম সমাস। এইবার দেখেন তৎপুরুষ সমাস চলে আসলো। আমার নোট থেকে পড়াই দিচ্ছে। আপনারা একটু কমেন্টে জানাবেন যে সমাস ক্লাসটা কেমন লাগলো, এবং আপনাদের পিডিএফ প্রয়োজন হলে আমাদের ইনবক্স করবেন, অথবা আমাদের নাম্বার দেওয়া থাকবে কমেন্ট সেকশনে, হোয়াটসঅ্যাপ করবেন। ঠিক আছে? ওকে। আর আমাদের হচ্ছে এডমিশন রিটেন কোর্সে ভর্তি চলতেছে, এসএসসি 26 এর ইংলিশ কোর্স চলতেছে, সেখানে ভর্তি চলতেছে, এবং এডমিশনের বেসিক গ্রামার কোর্স চলতেছে। আপনারা যারা ভর্তি হতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। ওকে, দেখেন এবার হচ্ছে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসে কি বলছি? বিভক্তি। তৎপুরুষ সমাসের সাথে সম্পর্ক হচ্ছে কার? বিভক্তি। কথা যেন মাথায় থাকে, বিভক্তি সম্পর্ক তৎপুরুষ সমাসের সাথে, এবং পরপদ হচ্ছে প্রধান থাকে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? যেমন দেখেন এবার আপনাদের বিভক্তি সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। দেখেন প্রথমে দ্বিতীয় বিভক্তি কি? কেড়ে। হ্যাঁ, কেড়ে। বই পড়া, যেমন বইকে পড়া, ভাতকে রাধা, এটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি। তৃতীয় বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক, এগুলো মুখস্থ করতে হবে। চতুর্থী হচ্ছে কি? কে জন্য, নিমিত্তে। পঞ্চমী হচ্ছে হতে থেকে চে। ষষ্ঠী হচ্ছে র বা এর। সপ্তমী হচ্ছে এ অ তে। এই হচ্ছে বিভক্তি। বিভক্তি অনুযায়ী কিছু সমাসের উদাহরণ দেওয়া হয়েছে। আপনাদের বিভক্তিগুলো যদি তৎপুরুষ সমাস পাঠতে হয় তাহলে বিভক্তিটা খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। এবং বিভক্তির সাথে কিন্তু আরেকটা ব্যাকরণের খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যেটা হচ্ছে কারক। আপনারা যদি বিভক্তি ভালো না পারেন তাহলে হচ্ছে কারক আপনারা নির্ণয় করতে পারবেন না। সো তৎপুরুষ সমাসের জন্য এবং কারকের জন্য বিভক্তি মাস্ট মাস্ট মাস্ট, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তারপরে দেখেন এবার হচ্ছে আমরা প্রকার ভেদে আসবো। অলুক তৎপুরুষ, আমরা কিন্তু অলুক দেখছি যে অলুক বিভক্তি লোপ না পেলে তাকে আমরা অলুক বলি। ঠিক আছে? এখন দেখেন অলুক তৎপুরুষ সমাস যেখানে হচ্ছে বিভক্তি লোপ পায় না। সোনার বাংলা, ঘোড়ার গাড়ি, ঘোড়ার ডিম, এখানে দেখেন র বা এর একটা বিভক্তি লোপ পায় নাই, র লোপ পায় নাই। ঠিক আছে? এই জন্য আমরা বলছি কি অলুক বিভক্তি, অলুক তৎপুরুষ। নয় তৎপুরুষ হচ্ছে নেতিবাচক, অ অনা বে থাকবে। ঠিক আছে? অ অনা বে থাকে। যেমন দেখেন অবিশ্বাস, অনাচার, বেখবর। ঠিক আছে? এগুলো হচ্ছে নয় তৎপুরুষ। উপপদ তৎপুরুষ হচ্ছে একটা নাউন পদ থাকে এবং একটা ভার্ব থাকে। যেমন ধামা ধরা, ছেলে ধরা। এটা হচ্ছে আমার বিউপিতে আসছিল আমাদের 23-24 সেশনে পরীক্ষায়, বিউপিতে আসছিল। আমার নোট থেকে কমন বেঁধেছে, আমি আলহামদুলিল্লাহ পেরেছি। এবং এবার এই পঙ্কজ শব্দটা হচ্ছে আপনার চট্টগ্রাম ইউনিভার্সিটির বি ইউনিটে এসেছিল। আমার এই নোট থেকে কমন স্টুডেন্টদের পড়াইছিলাম। ঠিক আছে? দেখছেন? তাহলে হচ্ছে কি একটা নাউন থাকবে, যেমন ধামা আর হচ্ছে ধরা। ধরাটা কি একটা ভার্ব, আর না ধামা হচ্ছে নাউন। ঠিক আছে? ছেলে হচ্ছে নাউন, ধরা হচ্ছে ভার্ব। ওকে, ব্যাস বাক্য হচ্ছে যে বা যা থাকে। এই হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। তাহলে হচ্ছে আমরা বুঝলাম তৎপুরুষ সমাস, আলহামদুলিল্লাহ। দেখি আর একটু আছে মেবি তৎপুরুষ সমাসের, না তৎপুরুষ সমাসও শেষ। তাহলে দেখলেন যে আমাদের কি হয়েছে, আমাদের কি সমাস শিখতে অনেক সময় লাগে? 6 মাস লাগে? লাগে না, একদমই না, একদমই না। ঠিক আছে?
তারপরে দেখেন বহুব্রীহি সমাস আমরা কি শিখছি, ও হচ্ছে নতুন অর্থ দিবে এবং যার কথাটি যুক্ত থাকবে, যার কথাটি কি থাকবে, যুক্ত থাকবে, তাহলে আমরা বুঝবো হচ্ছে ওটা কি সমাস, বহুব্রীহি সমাস। বহুব্রীহি নিজেও কিন্তু একটা বহুব্রীহি সমাস। বহুব্রীহি আছে যার, বহুব্রীহি মানে কি ধান, অনেক ধান আছে যার, এটা হচ্ছে একটা বহুব্রীহি সমাস। বহুব্রীহি শব্দটা নিজেই একটা বহুব্রীহি সমাস। ওকে দেখেন এবার আমরা প্রকারভেদগুলো জানবো। প্রথমে সমানাধিকরণ, ঠিক আছে, সমানাধিকরণ বহুব্রীহি। অ্যাডজেক্টিভ থাকবে প্রথম পদে, সমস্ত পদে প্রথমটা থাকবে অ্যাডজেক্টিভ পদ, তারপর থাকবে একটা নাউন। দেখেন উচ্চ শির, এখানে উচ্চটা কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে, আর শিরটা হচ্ছে নাউন। শির অর্থ কি আপনার এই মাথা, মাথাকে বলা হয় শির, ঠিক আছে। সুকেশা মানে যার কেশ অনেক সুন্দর, ঠিক আছে। তারপর ব্যতিক্রম, দেখেন দুইটাই নাউন পদ থাকবে। 80-20, 80-20 কি, 80-20, 80 অর্থ হচ্ছে সাপ, 80-তে 20 যার, 80 হচ্ছে দাঁত, মানে দাঁত কার থাকে, দেখেন অন্য অর্থ দিতেছে কিন্তু 80-20, 80 হচ্ছে দাঁত আর 20 হচ্ছে কি, 80-তে 20 যার, মানে দাঁতে 20 যার বলতে আপনি কাকে বুঝেন, সাপের দাঁতে 20 থাকে না, তাহলে সাপ বুঝাইছে, নতুন অর্থ দিছে না, তাহলে এটা কি একটা বহুব্রীহি সমাস। এবং কোন বহুব্রীহি, দুইটা সমস্ত পদে আছে কি, দুইটা নাউন পাশাপাশি, এর জন্য এটা হচ্ছে একটা কি ব্যতিক্রম, ঠিক আছে, ব্যতিক্রম বহুব্রীহি সমাস। এবার ব্যতি আর বহুব্রীহি, এটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবেন। দেখেন পারস্পরিক ক্রিয়া থাকবে, হ্যাঁ কাজ বোঝাবে, যেমন দেখেন কানাকানি, কোলাকুলি, কিলাকিলি, মারামারি, গুতাগুতি, ঠেলাঠেলি, এগুলা দ্বারা কি কাজ বুঝাচ্ছে না, এইরকম বুঝাইলো, এগুলাকে বলা হয় ব্যতি আর বহুব্রীহি। চাকরি পরীক্ষা অনেক আসে, ভার্সিটি এক্সামে আসে। অলুক তো আর বলার বাকি নাই, অলুক হচ্ছে কি বিভক্তি লোপ পায় না, ঠিক আছে। গলায় গামছা, আপনি কি বুঝেন, গলায় গামছা কাদের থাকে, মাঝিদের। কানে কলম কি, কানে কলম কারা দেয়, কানে কলম এটা আমি দিলাম, এখন আমাকে কি বলবেন, আমি কি মাঝি না, কানে কলম হচ্ছে যারা দেয় তাদেরকে বলা হয় কি মাঝি, অর্থে হচ্ছে কানে কলম বোঝানো হয়, কারণ মাঝিরা যখন কাজ করে তখন এমন থাকে, ঠিক আছে, বোঝা গেছে, নতুন অর্থ দিচ্ছে। আর হচ্ছে বিভক্তি লোপ পায় না, দেখেন এই যে গলায় অ, এ অতে সপ্তমী বিভক্তি না, এটা কি লোপ পাইছে, কানে কলম এ অতে আছে না, মাথায় পাগড়ি এ অতে আছে না, বড় বুঝায়, ঠিক আছে, নতুন অর্থ দেয়। প্লাস যদি হচ্ছে আপনার বিভক্তি গুলো লোপ না পায় তাহলে হচ্ছে আমরা বলবো অলুক বহুব্রীহি সমাস, ঠিক আছে। এইবার হচ্ছে একটু দেখবেন, এইবার আপনারা একটু খেয়াল করে দেখেন, তারপর হচ্ছে মধ্য পদলোপী বহুব্রীহি সমাস। আমরা একটু আগে দেখছি যে মধ্য পদলোপী হচ্ছে পদ লোপ পায় এবং নতুন অর্থ দেয়, যেমন গায়ে হলুদ, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, অনেক পদ কিন্তু লোপ পাইছে, এর জন্য এটাকে বলা হয় মধ্য পদলোপী বহুব্রীহি সমাস। গায়ে হলুদ হচ্ছে কি কনের বিয়ে বা ছেলের বিয়েতে দেওয়া হয়, ভিন্ন অর্থ দেয়। গায়ে হলুদ আপনার আমাকে মাখাই দিল, তাহলে হবে কাদের, কখন মাখায় গায়ে হলুদ, যখন বিয়ে হয় তার পূর্বে, ঠিক আছে। গায়ে হলুদ একটা ভিন্ন অর্থ দেয়। হাতে খড়ি বলতে আমরা কি বুঝি, যে আমার হাতে খড়ি, এটা কি আমি এখন আপনাদের শিখাইতেছি, কিন্তু হাতে খড়ি দ্বারা কি বুঝায়, শেখানো, নিজে শেখানা। হাতে খড়ি না মানে হচ্ছে শেখানো, আমাদের শিক্ষা জীবনে যে শুরু হয় ওই টানটাকে বলা হয় হাতে খড়ি, ঠিক আছে, নতুন অর্থ দেয় এবং পদ লোপ পায়, তাহলে বলবো আমরা মধ্য পদলোপী তৎপুরুষ সমাস। আমরা মুছে ফেলি, তারপরে একটু দেখি আমরা খেয়াল করে। তারপর দেখেন নয় বহুব্রীহি, অ অনা বে থাকবে, ঠিক আছে, যেমন দেখেন বেহুশ, বেহুশ বেহাইয়াও বলতে আমরা বুঝি নির্লজ্জ, বেহুশ মানে আপনি অচেতন, নতুন অর্থ দিতেছে এবং অ অনা বে যুক্ত থাকলে আমরা সেটাকে বলবো হচ্ছে নয় বহুব্রীহি সমাস। সংখ্যাবাচক বহুব্রীহি, সমস্ত পদ বিশেষণ হয়, যেমন দেখেন দুনলা, দুনলা দিয়ে আপনি কি বুঝেন, দুইটা নল থাকে কিসের, বন্দুকের, নতুন অর্থ দেয়, এর জন্য এটাকে বলা হয় কি সংখ্যাবাচক বহুব্রীহি। চৌচালা বলতে আমরা বুঝি হচ্ছে চৌচালা ঘর, যে ঘরের হচ্ছে 4টা চাল থাকে সেটাকে বলা হয় চৌচালা, বোঝা গেছে। সেতার হচ্ছে 3 তারের সমাহার, যেটা হচ্ছে বাদ্যযন্ত্র বোঝায়। ত্রিশূল একটা নতুন অর্থ দেয়, ঠিক আছে, ত্রিশূল দ্বারা হচ্ছে যে ফাইট করা হয় না, আপনার বিদ্রোহী কবিতায় ত্রিশূল আছে। তাহলে আমাদের বহুব্রীহি সমাস শেষ হইলো। এবার হচ্ছে আমাদের দেখবো হচ্ছে দ্বিগু সমাস, ঠিক আছে, এই তো আমাদের শেষ সমাস, সমাসের শেষ পর্যায়ে আমরা চলে আসছি। এবারে দেখেন দ্বিগু সমাস। দ্বিগু সমাস হচ্ছে পূর্ব পদে সংখ্যা থাকবে, পরপদ প্রধান থাকবে। পূর্ব পদে কি থাকবে, বারবার বলতেছি সংখ্যা থাকবে, ঠিক আছে। আবার দ্বিগু সমাসের সাথে সংখ্যাবাচক বহুব্রীহির সাথে কিন্তু এক মিল হবে না। বহুব্রীহি মনে রাখবেন নতুন অর্থ দেয়, নতুন অর্থ দেয়, নতুন অর্থ দেয়, ঠিক আছে, নতুন অর্থ দিতে হবে। এবার দেখেন পশুরি, পাঁচ শেরের সমাহার
নবরত্ন, নয় রত্নের সমাহার, ত্রিফলা তিন ফলের সমাহার, পঞ্চবটি পঞ্চবটির সমাহার, সপ্তাহ সপ্তর্ষের সমাহার, ষড়ঋতুর সমাহার, চার রাস্তার সমাহার। প্রত্যেকটা কিন্তু সেম অর্থ দিচ্ছে, একই অর্থ দিচ্ছে, নতুন অর্থ দিচ্ছে না। এর জন্য হচ্ছে এটা কি দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক শব্দ প্রথমে আছে। চার রাস্তার সমাহার, চৌরাস্তা, যেখানে চারটা রাস্তা মিলে তাহলে কি সংখ্যাবাচক শব্দ প্রথমে থাকে, এর জন্য এটাকে আমরা কি বলবো, দ্বিগু সমাস। মনে রাখবেন, ঠিক আছে, একেবারে সহজ। ডান, এটা আমাদের শেষ। তারপরে অব্যয়ীভাব সমাস। পূর্ব পদে উপসর্গ বা যথা থাকবে এবং পূর্বপদ প্রধান থাকবে। যেমন দেখেন প্রতি, উপসর্গ আমরা জানি কি, উপসর্গ হচ্ছে বাংলা উপসর্গ আছে এবং সংস্কৃত উপসর্গ আছে, খাঁটি বাংলা আর হচ্ছে বাংলা। তো ওই উপসর্গগুলো থাকে অব্যয়ীভাব সমাসে। আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। যেমন এখানে দেখেন প্রতি একটা উপসর্গ, উপ একটা উপসর্গ, আ একটা উপসর্গ, যথা একটা রীতি, যথারীতি যুক্ত থাকবে আর কি, যথা কথাটাও যুক্ত থাকে। এই যে উত একটা কি উপসর্গ, ঠিক আছে। এই উপসর্গ যদি যুক্ত থাকে ওইগুলোকে আমরা বলবো হচ্ছে অব্যয়ীভাব সমাস এবং যথা কথাটা যুক্ত থাকে, ঠিক আছে। তাহলে অব্যয়ীভাব সমাসও আমাদের হয়ে গেল এবং পূর্বপদ হচ্ছে অব্যয়ীভাব সমাসে প্রধান থাকে। তারপর একটু দেখেন, এবার হচ্ছে আমরা দেখবো এখানে কোন সমাস। ওকে, এখানে দেখেন নিত্য সমাস। হ্যাঁ, এটা হচ্ছে নিত্য। নিত্য সমাসটা খুবই ইম্পর্টেন্ট, খুব খুব খুবই। শব্দের শেষে খানা গুলো অন্তর মাত্র যুক্ত থাকে, ঠিক আছে। এই যে আমরা বললাম না তখন এক শেষ দ্বন্দ্ব দেখছিলাম, যখন হচ্ছে আমি শেষে থাকবে, আমি যদি শেষে থাকে ব্যাস বাক্যে, তাহলে সেটাকে আমরা কি বলবো, এক শেষ দ্বন্দ্ব সমাস। মনে থাকবে, এক শেষ দ্বন্দ্ব। আর যদি এমন হয় আমরা আমি তুমিও সে হয়, আমি তুমি ও সে হয়, সেক্ষেত্রে আমরা বলবো কি এটাকে নিত্য সমাস। মনে থাকবে, সেক্ষেত্রে আমরা বলবো এটাকে নিত্য সমাস আমরা। সো এইটা একটু কনফিউশন থাকে, সো ক্লিয়ার হয়ে গেল আশা করি ইনশাআল্লাহ। তারপর দেখেন কাপুরুষ, হ্যাঁ ৯৯, কালসাপ, দর্শন মাত্র, গৃহান্তর, গ্রামান্তর, এইগুলা ইম্পর্টেন্ট। দেশান্তর, যুগান্তর, কালান্তর, লোকান্তর, এইগুলো হচ্ছে পরীক্ষায় আসে। এগুলাকে কি বলা হয়, নিত্য সমাস। মনে থাকে যেন কি কি থাকে দেখেন, খানাগুলো, অন্তর, মাত্র ইত্যাদি যুক্ত থাকে, এগুলোকে আমরা কি বলবো, নিত্য সমাস। এবং আরো বলে দেই স্পেসিফিক্যালি এইগুলা হচ্ছে উদাহরণগুলো আপনারা মনে রাখবেন, এইগুলা ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। যেমন আপনাকে প্রশ্ন আসে দেশান্তর কোন সমাসের উদাহরণ, এটা হচ্ছে কি নিত্য সমাসের উদাহরণ। এইগুলো আপনারা পারেন, আমি আশা রাখছি। পারা যায় এগুলো, এগুলো না পারার কিছু নাই। এবার হচ্ছে দেখেন প্রাদি সমাস। ওকে, প্রাদি সমাস। প্রাদি হচ্ছে পরি, অতি, প্রতি, অনু ইত্যাদি যুক্ত থাকলে সেটাকে আমরা বলি প্রাদি সমাস। যেমন দেখেন প্রভাত, পরিভ্রমণ, প্রবাদ, প্রবচন, পরিতাপ, অনু, প্রগতি ইত্যাদি। এই শব্দগুলো হচ্ছে, উপসর্গগুলো হচ্ছে শব্দের প্রথমে যুক্ত থাকলে সেটাকে আমরা বলি হচ্ছে প্রাদি সমাস। তাহলে আমাদের হচ্ছে আলহামদুলিল্লাহ সমাস এখানেই শেষ হলো। তাহলে সমাস শিখতে কি আমাদের ৬ মাস লাগছে? অবশ্যই না, ৬ মাস লাগে না, এটা হচ্ছে ভুয়া কথা। সমাস কিন্তু আমরা ১ ঘন্টার মধ্যে শিখে ফেললাম আলহামদুলিল্লাহ, ঠিক আছে। সো আমাদের হচ্ছে ইতাম সেলিব্রারের যে কোনো কোর্স সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে আমাদের পেজে ইনবক্স করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর সমাস ক্লাসটি আপনাদের সকলের কেমন লাগলো সেটা হচ্ছে আমাদেরকে জানাই দিবেন। ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আর আপনারা কোন ক্লাস চান সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাই দিবেন যে স্যার আমরা এই ক্লাস চাই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।